আজকে আমার স্বামী আমার আপন খালাতো বোনকে দ্বিতীয় বিয়ে করতেছে। বিয়েটা আমার সম্মতিতেই হচ্ছে, এমনটা না যে আমি আমার স্বামীকে জোর করে বিয়ে করতে বলেছি আর সে করছে। বিষয়টা এমন যে আমার স্বামী আর আমার সম্মতিতেই বিয়েটা হচ্ছে। আমি সাদিয়া, বয়স 29, অনার্স কমপ্লিট করার পরপরই বিয়েটা করেছি। আমাদের প্রেমের বিয়ে, প্রেমটা প্রণয়ের রূপ নেয় 2016 সালে। এর আগে আমাদের 5 বছরের সম্পর্ক ছিল। প্রথমে আমার পরিবার আপত্তি করলেও আমাদের একনিষ্ঠ জোড়াজুড়িতে সবাই মেনে নিতে বাধ্য হয়েছে। 2016 সালের মার্চ মাসের কথাটা কখনো ভুলব না। সেদিন আমি আমার ভালোবাসার মানুষ রাজীবকে আপন করে পেয়েছিলাম। রাজীব আমার স্বামী, যার আজকে আমার খালাতো বোনের সাথে। রাজীব একটা সরকারি কর্মকর্তা, বয়স 29, আমার সমবয়সী। যাই হোক, এবার ঘটনায় আসা যাক। রাজীবের সাথে বিয়ের পর থেকে আমাদের জীবনটা একদম বদলে গেল। রাজীবকে পেয়ে আমি খুব খুশি ছিলাম। রাজীব আমার ভালো লাগা খারাপ লাগা সব কিছুর খেয়াল রাখতো। রাজীবও আমাকে অনেক ভালোবাসে। ভালোবাসা, রাগ, অভিমান, খুনসুটির মধ্য দিয়ে বিয়ের 2 বছর পার করলাম। বিয়ের 2 বছর পর আমার খুশিটা আরও দ্বিগুণ হয়ে যায়, এ কারণে যে আমি মা হতে চলেছি খবরটা নিশ্চিত হতে পেরে। সেদিন রাজীবের মুখেও এতটা খুশি ছিল যে তাকে দেখে মনে হয়েছিল যে আমি তাকে আমার জীবনের শ্রেষ্ঠ উপহারটা দিতে চলেছি। ইস, কি যে মুহূর্ত ছিল, সেটা এখনো মনে হলে চোখের কোণে আনন্দ অশ্রু বেড়ে পড়ে। কিন্তু সে আনন্দটা ফিকে হয়ে যায় মাস 3 পরে, কারণ আমার বাচ্চাটা নষ্ট হয়ে যায়। কেন নষ্ট হয়ে গিয়েছিল সেটার কারণ আমি জানি না। ডাক্তার সমস্ত কিছু রাজীবকে বলেছিল। আমার মন খারাপ হবে বলে রাজীব আমাকে কোনো কারণ বলেনি। সেদিন আমার বাচ্চাটার জন্য আমি যতটুকু কেঁদেছিলাম জানি না, তার চেয়েও বেশি কেঁদেছিলাম আমার স্বামী। তার কান্না দেখে আমার বুকটা ফেটে যাচ্ছিল। কিন্তু কান্নার মাত্রাটা আরও প্রবল হলো তখন, যখন জানতে পারলাম আমি আর কখনো মা হতে পারবো না। আমার মা হওয়ার ক্ষমতা চলে গিয়েছে। তখন এতটাই কষ্ট পেয়েছিলাম রাজীবের কথা ভেবে, আমি যে আর কখনো রাজীবকে সন্তান দিতে পারবো না। রাজীব সেদিন কষ্টটা প্রকাশ না করলে মুখটা দেখে বোঝা যাচ্ছিল যে ভিতরে ভিতরে খুব কষ্ট পেয়েছে। রাজীবের মুখের দিকে তাকানো যাচ্ছিল না, নিজেকে সান্ত্বনা দেওয়ার ভাষা তখন ছিল না। কষ্ট সুখের মধ্যে দিয়ে সময়ের পরিক্রমায় 1 বছর পার করে ফেললাম। তবে মা না হতে পারার যন্ত্রণাটা কোনোভাবেই পিছু ছাড়ছিল না। সারাক্ষণ একটা কষ্ট বুকে জমা থাকতো। রাজীব অবশ্য তার কষ্টটা আমার কাছে প্রকাশ করতো না। একদিন রাতে যখন হাউমাউ করে রাজীবকে বলি, আমি তো তোমাকে কোনোদিনও বাবা হওয়ার সুখ দিতে পারবো না, আমাকে ক্ষমা করে দিও, আর তুমি আরেকটা বিয়ে করে নিও। রাজীব আমাকে শক্ত করে জড়িয়ে ধরে মাথা চুল আলতো করে টেনে টেনে বলল, আমার এত কিছু লাগবে না, আমার পাশে তুমি থাকলেই হবে। আর তোমাকে রেখে আরেকটা বিয়ে করব ভাবলে কি করে? আজকে তোমার সমস্যা হয়েছে, আজকে তোমার জায়গায় যদি আমার সমস্যা হতো তখন কি করতে? পারতে আমাকে রেখে আরেকটা ছেলেকে বিয়ে করতে? ভালোবেসে তোমাকে বিয়ে করেছি। আমার জান পাখিটার জন্য এর থেকে কঠিন কিছু হলেও মেনে নিতে পারবো, নিজের জীবনটাও দিয়ে দিতে পারবো। এ কথা শুনে আমি রাজীবের মুখটা হাত দিয়ে চেপে ধরে বললাম, আমার জন্য তোমাকে জীবন দিতে হবে না। তুমি আমার জন্য যা করেছো এতেই আমি খুশি। আর আল্লাহ যেন আমার সব হায়াত তোমাকে দিয়ে দেয়। আমি তোমার কোলে মরতে চাই। আমি যে তোমাকে বড্ড বেশি ভালোবাসি। রাজীব আমাকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, আরে পাগলিটা আমার, দুজন দুজনের সঙ্গী, দুজনকে যেন আল্লাহ একসাথে পরপারে নিয়ে যায়। এবার যাও তো, ঘুমাও। এত রাত জাগলে হবে নাকি? সকালে অফিস যেতে হবে না? আমি হাত দিয়ে চোখের জল মুছতে মুছতে বললাম, ঘুমাচ্ছি তো। রাজীব আমার মাথায় হাত বুলিয়ে দিতে থাকলো। কখন যে রাজীবের আদর মাখা হাতের স্পর্শে ঘুমের রাজ্যে চলে গেলাম টেরই পেলাম না। ঘুম ভাঙলো খালামণির কলে। এত সকালে খালামণি কেন কল
দিয়েছে বুঝতে পারলাম না। যদি আত্মীয় স্বজনের কোনো ঝামেলা হলে সবার আগে আমাকে কল দিয়ে জানানো হয়, তা অবশ্য দুইটা কারণে। এক, আমি সবাইকে সৎ পরামর্শ দিই। দুই, আমি যতটুকু পারি সাহায্য করার চেষ্টা করি। যাই হোক, খালার কলটা রিসিভ করার সাথে সাথে খালা কাঁপা কাঁপা গলায় বলল, হ্যালো সাদিয়া, তোর সাথে একটু কথা ছিল, তুই কি ফ্রি আছিস? খালার এরকম আতঙ্ক মাখা গলা শুনে আমি বেশ ভয় পেয়ে খালাকে বললাম, খালা কি হয়েছে? এত ভয় পেয়ে কথা বলছো কেন? আমাকে বলো কি হয়েছে। খালা ওপাশ থেকে তিনা নামটা বলে বেশ কাঁদতে লাগলো। তিনা আমার খালাতো বোন, যার সাথে আজকে রাজীবের বিয়ে হচ্ছে। অনার্স কমপ্লিট করেছে, দেখতে আমার চেয়েও 1000 গুণ সুন্দরী আর স্মার্ট। দুঃখের বিষয় এই যে আমার বিয়ের 2 বছর পরে জানতে পারি তিনা মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে। অনেক চিকিৎসা করেও সুস্থ হয়নি। যাই হোক, খালার কান্নার আওয়াজটা ফোনে বেশ জোরালোভাবে শোনা যাচ্ছিল। আমি খালাকে শান্ত গলায় বললাম, খালা কান্না থামিয়ে বলুন তিনার কি হয়েছে। আপনি কান্না করলে তো আমি কিছুই বুঝতে পারবো না। খালা দয়া করে কান্না করবেন না, আমাকে খুলে বলুন তিনার কি হয়েছে। খালা কাঁপা কাঁপা গলায় বলল, তিনা প্রেগনেন্ট। কথাটা শুনে যেন আমি আকাশ থেকে পড়লাম, কারণ তিনা অবিবাহিত। আর এরকম মানসিক ভারসাম্যহীন মেয়ের সাথে কে এমন করলো? কত নিচু মনের হলে একটা মানুষ এমন করতে পারে। খালাকে কান্না থামিয়ে বলতে বললাম যে, খালা কি হয়েছে সম্পূর্ণ ঘটনাটা খুলে বলুন। খালা কাঁদতে কাঁদতে বলতে লাগলো, রাত 12টার দিকে তৃণার অনেক পেট ব্যথা শুরু হয়। তৃণাকে নিয়ে হাসপাতালে গেলে তারা একটা আলট্রা করতে বলে। আলট্রা করার পর জানতে পারি যে তৃণা পেটে 1.5 মাসের বাচ্চা। তৃণাকে অনেকবার জিজ্ঞেস করলাম, বোঝাতে চেষ্টা করালাম তার সাথে কিছু হয়েছে কিনা, কিন্তু তৃণা কিছুই বলতে পারছে না। মা, তুই একবার বাসায় আয়, আমার কিছুই ভালো লাগছে না। সমাজে মুখ দেখাতে পারবো না, এমন কিছু হলে মরা ছাড়া আমার কোনো উপায় নেই। আমি ফোনটা রেখে রাজীবকে সবটা বললাম। রাজীব অবাক হয়ে জিজ্ঞেস করলো, এর সাথে কে এমন করলো? সাদিয়া, তুমি এক্ষুনি যাও, আমার পরিচিত একজন ডাক্তার আছে, তার কাছে গিয়ে দেখো বাচ্চাটা নষ্ট করা যায় কিনা। এছাড়া তো আর কোনো উপায় দেখছি না, আমি ডাক্তারকে ফোন করে দিচ্ছি। এই বলে রাজীব ডাক্তারকে ফোন করলো। আর আমি সময় নষ্ট না করে সরাসরি খালার বাসায় চলে গেলাম। খালার বাসায় গিয়ে তিনার কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, আমার লক্ষ্মী আপু, তোমার সাথে কেউ কিছু করেছে? কিন্তু তিনা আমার কথার মানেই বুঝতে পারছিল না। বারবার জিজ্ঞেস করার পরও কিছুই বলতে পারছিল না। খালাকে বললাম, খালা, বাচ্চা নষ্ট করা ছাড়া তো কোনো উপায় দেখছি না। রাজীব একজন ডাক্তারের সাথে কথা বলছে, আমি তিনাকে ওইখানে নিয়ে যাই, কি বলেন? সাদিয়া, তুই আমার শেষ ভরসা। আত্মীয় স্বজন কেউ জানে না। এর আগে যা করার কর, না হয় আমার মান সম্মান নষ্ট হয়ে যাবে। আমি কথা আর সময় না বাড়িয়ে তিনাকে নিয়ে চলে গেলাম ডাক্তার কোমলের কাছে। ডাক্তার কোমল আমারও চিকিৎসা করেছিল। ডাক্তার কোমল তিনাকে চেক আপ করার পর বললেন, দেখুন মিসেস সাদিয়া, এখন যদি আপনার বোনকে অ্যাবর্শন করানো হয় তাহলে আপনার বোনের প্রাণের ঝুঁকি আছে। আপনি কি করবেন ভেবে দেখুন, 50-এ 50 চান্স। আমি কথা শুনে বেশ ভয় পেয়ে বললাম, থাক, এ ঝুঁকি নিয়ে কিছু করতে হবে না। তিনাকে নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় আসার পর খালাকে বলার পর খালা বলল, মরে গেলে মরে যাক, এরে নিয়ে কই যাব আমি? আমার মান সম্মান কিছু থাকবে না। আমি এখন আত্মহত্যা ছাড়া কোনো উপায় দেখছি না। খালা, এসব কিছুই করতে হবে না, দেখা যাক কি হয়। আপনি স্থির রাখুন নিজেকে, কালকে এসে দেখি কিছু করতে পারি না। খালাকে কোনো রকম সান্ত্বনা দিয়ে খালার বাসা থেকে নিজের বাসায় চলে আসলাম। ব্যাপারটা নিয়ে ভাবতে লাগলাম কি করা যায়। রাজীব বাসায় আসার পর
রাজীবকে ঘটনাটা বললাম। রাজীব আমাকে আমতা আমতা করে বলল, তুমি যদি কিছু না মনে করো আমি একটা কথা বলবো। হ্যাঁ বলো, এত আমতা আমতা করার কি আছে? রাজীব ভয়ে ভয়ে বলল, সাদিয়া, আমাদের তো একটা বাচ্চা নেই। আমরা যদি তিনাকে এখানে এনে রাখি আর তিনার বাচ্চাকে নিজের করে নেই তাহলে কেমন হয়? বাহ, এভাবে তো ভেবে দেখিনি। রাজীবের বুদ্ধিটা বেশ ভালোই লাগলো। কিন্তু বিয়ে বহির্ভূত তিনাকে এখানে রাখলে আত্মীয় স্বজনের হাজারটা উত্তর দিতে হবে। এই বাচ্চা কার, এটা জবাব দিতে। কিন্তু তিনাকে যদি রাজীবের বউ করে আনি তাহলে কেউ এমন প্রশ্ন উঠাতে পারবে না। আর তৃণাও আমার কাছে ভালো থাকবে। এমনিতেও অন্য কোনো মেয়ে বিয়ে করালে রাজীবকে হারানোর ভয় ছিল, কিন্তু তিনাকে বিয়ে করালে রাজীবও আমারই থাকবে। অনেক ভেবেচিন্তে রাজীবকে বললাম, তা আনা যায়, তবে তিনাকে তোমার বিয়ে করতে হবে, না হয় সবাই বিষয়টা খারাপ চোখে দেখবে। এছাড়া তোমার উপরও অবৈধ সম্পর্কের আঙ্গুল উঠবে। আমার মনে হয় তুমি তিনাকে বিয়ে করো। রাজীবের কথা শুনে প্রথমে রাজি হলো না, পরে আমার যুক্তি শুনে রাজি হলো। আমারও বেশ শান্ত লাগলো মন এটা ভেবে যে রাজীবকে একটা বাচ্চা তো দিতে পারবো এবার। যার বাচ্চাই হোক, মা ডাকতো শুনতে পারবো। পরদিন সকালে খালার বাসায় চলে গেলাম। খালাকে আমার প্রস্তাবটা শোনালাম। খালা আমাকে জড়িয়ে ধরে বলল, আজকে তুই আমার জন্য আর নিজের বোনের জন্য যা করেছিস আর কোনোদিন ভুলবো না। আত্মীয় স্বজন জানানো হলো, সবাই রাজি হলো, কারণ তিনা মানসিক ভারসাম্যহীন। এতে করে আমার সংসারও নষ্ট হবে না, তিনাও ভালো থাকবে আর আমিও। যাই হোক, বিয়ের দিন ঠিক করা হলো। অতঃপর আজকে বিয়ে সম্পন্ন হলো। টিনাকে লাল টুকটুকে বউ করে সাজিয়ে নিজের বাসায় নিয়ে আসলাম। তিনাকে একটা রুমে বসিয়ে রাজীবকে ডেকে বললাম, রাজীব, তিনাকে পাশের রুমে রেখে এসেছি, যাও ওর সাথে গিয়ে দেখা করো। কথাগুলো বলতে যদিও কষ্ট হচ্ছিল, কারণ বাঙালি নারী। আর যাই হোক, স্বামীর বাগটা দেওয়ার বেলায় খুব কিপটামি করে। কিন্তু যত যাই হোক, এখন তৃণাও রাজীবের স্ত্রী, আর রাজীবেরও তিনার প্রতি কিছু দায়িত্ব রয়েছে। নিজের বোনকে তো আর ঠকাতে পারি না। তাই রাজীবকে কথাগুলো বলে নীরব হয়ে গেলাম। রাজীব হয়তো আমার মনের বাসাটা বুঝে ফেলেছিল। আমার মনের বাসাটা বুঝতে পেরে রাজীব আমার হাতটা টেনে কাছে নিয়ে আসলো, একদম তার বুকের সাথে মিশিয়ে ফেললো আর বলল, সাদিয়া, তুমি কি যে পাগলামি করো মাঝে মাঝে, পাগল একটা। আমি বুকে কিল দিতে দিতে অভিমানী গলায় বললাম, কেন, কি করেছি এমন বলছো যে? আমি কি কিছু ভুল বলেছি? রাজীব আমাকে আরও শক্ত করে ধরে মাথাটা বুকের সাথে একদম মিশিয়ে বলল, বোকা মেয়ে, আমি তিনার ঘরে কেন যাব? আমি তো তিনাকে বিয়ে করেছি যাতে করে ওকে কেউ বদনাম দিতে না পারে, আর বাচ্চাটাও যেন আমাদের হয়ে যায়। শর্ত সাপেক্ষে তিনা বিয়ে করেছি, আর তিনা তো মানসিক ভারসাম্যহীন, ওর সাথে কিসের বাসর করব? কি যে হাবিজাবি কথা বলো তুমি। আমি তো শুধু তোমাকেই ভালোবাসি, তোমাকেই কাছে পেতে চাই। আমার কাছে তুমি ছাড়া বাকি সব কিছুই না। বোকার মতো কি যে বলে পাগলিটা। আমার মনটা বেশ শান্ত হয়ে গেল। নিমিষেই যেন ভুলে গেলাম তিনা আমার সতীন। কারণ আমার রাজীব আমাকে ভুলেনি। আমার রাজীব আমাকেই ভালোবাসে আর বাসবে, আর রাজীবকে কেউ কেড়ে নিতে পারবে না। রাজীবের আলতো স্পর্শে আমার নিঃশ্বাসের শব্দ প্রখর হতে লাগলো। জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলাম। হঠাৎ তিনার চেঁচামেচিতে আমি রাজীবকে সরিয়ে তিনার রুমের দিকে ছুটে গেলাম। গিয়ে দেখলাম তিনা সব ঘর অগোছালো করে রেখেছে। আমাকে দেখে তিনা বলল, কিরে আপু, সবাই বলল আমার বর হয়েছে। আমার বর কোথায়? আমাকে বর এনে দাও। আমার বরকে কোথায় নিয়ে রেখেছো? আমি আমার বরের সাথে ঘুমাবো। আমার বরকে না এনে দিলে সব ভেঙে ফেলবো। আমার বরকে এনে দাও। এই বলে আরো চেঁচামেচি করতে লাগলো।
আমার পরপরই রাজীব তিনার ঘরে ঢুকলো। রাজীবকে দেখে তিনা ধরে এসে জাপটে ধরলো আর বলল, কি গো ভরমশাই, এতক্ষণ কোথায় ছিলে? তোমার জন্য কত অপেক্ষা করছিলাম। পসা আপুটা আমাকে তোমার কাছে নিয়ে যাচ্ছিল না। পসা আপুটাকে বলো তো চলে যেতে, আমি তোমার সাথে ঘুমাবো। রাজীব তিনার হাতটা ধরে বলল, এই যে আমি চলে এসেছি। আমি তো তোমার জন্য একটা সারপ্রাইজ গিফট আনতে গিয়েছিলাম। গিফটের কথা শুনে তিনা ঘালে দুইটা হাত দিয়ে মুখটা বড় করে হা করে বলে উঠল, ভরমশাই, কি সারপ্রাইজ এনেছো? দেখাও তাড়াতাড়ি। রাজীব তিনাকে বলল, সারপ্রাইজ তো সবার সামনে দিতে নেই, পরে দিব। এরপর তিনা আমার কাছে এসে আমাকে ধাক্কা দিয়ে বলল, আপিটা যাও তো, আমার বর আমাকে সারপ্রাইজ দিবে, তুমি থাকলে দিবে না। তুমি যাও তো, আমার বরকে আমার কাছে থাকতে দাও। দেখেছো আপিটা, আমার বর আমাকে কত ভালোবাসে। রাজীব আমাকে চোখ ইশারা দিল যেন রুম থেকে বের হয়ে যায়, কিন্তু আমার যেতে মন চাচ্ছিল না, কারণ রাজীবের বাগটা দিতে কষ্ট হবে আমার। যদিও তাদের মাঝে কোনো সম্পর্ক স্থাপিত হবে না, তবুও কেন জানি আমার রাজীবকে ছেড়ে যেতে ভালো লাগছে না। আমি রাজীবের ইশারা পেয়েও বোকার মতো দাঁড়িয়ে রইলাম। রাজীব আমার কাছে এসে আমার হাতটা ধরে দরজার কাছে গিয়ে জোরে জোরে বলল, কি ব্যাপার? বর আর বউয়ের মধ্যে তুমি এসে দাঁড়িয়ে আছো যে? যেতে বলেছি তোমাকে, যাও তো। আমার তিনা বউ তো এখন ঘুমিয়ে পড়বে, তুমি যাও তো। কথাটা শুনে অনেক অবাক হলাম। রাজীব এমন কথা বলছে কি করে? ভিতরটায় যেন একটা দমকা বাতাস বইতে লাগলো, সব কিছু যেন হেলোমেলো করে দিচ্ছিল। কিন্তু হঠাৎ রাজীব আমার কানের কাছে এসে বললে, আমি তিনাকে সামলিয়ে ঘুম পাড়িয়ে আসছি, তুমি যাও, না হয় এই পাগলি ঝামেলা বাড়াবে আরো। রাজীবের এই কথাটা শুনে মনটা বেশ শান্ত হয়ে গেল, মনের জ্বরটা যেন কমে গেল। আমি রুম থেকে বের হয়ে পাশের রুমে গেলাম। পাশের রুমে গেলেও আমার কানটা রয়ে গেল এই রুমে। যদিও আরিফেতে শোনা উচিত না, তবুও শুনতে লাগলাম, কিন্তু সব কথা স্পষ্টভাবে শোনা যাচ্ছিল না। তবে তিনা হঠাৎ জোরালো গলায় বলল, বর্মশাই, দরজাটা লাগিয়ে দাও তো, এ ঘরে শুধু তুমি আর আমি থাকবো, দরজা লাগিয়ে দাও। কথাটা শুনে যেন বাম বুকে ব্যথা অনুভব হলো। না, এ আমি কি করছি? রাজীব তিনারও স্বামী, তিনার অধিকার আছে রাজীবকে পাওয়ার। আমার তো এতে এত অস্থির হওয়া উচিত না। কেন আমি এমন করছি? এসব ভাবতে ভাবতে মনটা শান্ত করলাম। দরজাটা লাগানোর শব্দটা শুনে যেন শান্ত মনটা আরো অশান্ত হয়ে গেল। ছটফট করতে লাগলাম আর ভাবতে লাগলাম, রাজীব কি তিনাকে আদর করছে ঘরের ভিতরে? আমার রাজীব তিনাকে পেয়ে আমাকে পর করে দিবে না তো? আমার রাজীব আমাকে ছেড়ে চলে যাবে না তো? দূর হে, আমি কি ভাবছি? রাজীব আমাকে কতটা ভালোবাসে সেটা তো একটু আগেই বুঝতে পেরেছি। রাজীব আমাকে ছেড়ে কখনো যাবে না। আর রাজীব তো তিনাকে বিয়ে করতে তেমন রাজি ছিল না, দয়া করে তিনার ভালোর জন্য বিয়েটা করেছে। আর ওদের মধ্যে হলেই বা কি, ওরা স্বামী স্ত্রী, তিনার জায়গায় অন্য কেউ আসলেও তো আমার এর থেকে বেশি কষ্ট হতো। তিনা তো আমার আর রাজীবকে কেড়ে নিবে না, এসব ভেবে কষ্ট পেয়ে লাভ নেই, তার চেয়ে বরং ঘুমিয়ে পড়ি। সারাদিন যে ঝামেলা গিয়েছে তার চেয়ে ঘুমিয়ে পড়াটাই ভালো। হার মেনে নেওয়া শিখতে হবে, মনকে বুঝাতে হবে আমার রাজীব এখন শুধু আমার না, তিনারও। ভাবনার জগৎ থেকে বের হয়ে ঘুমানোর চেষ্টা করলাম, কিন্তু কোনোভাবেই ঘুমাতে পারছিলাম না। এক কাঁধ থেকে অন্য কাঁধ হতে লাগলাম। পাশের রুমটাও বেশ নিস্তব্ধ, কোনো আওয়াজ আসছে না। এপাশ ওপাশ করতে করতে ঘড়ির কাঁটায় খেয়াল করলাম 3টা বাজে, তবুও ঘুম আসছে না। হঠাৎ আমার রুমের দরজায় কিছু একটার আওয়াজ পেলাম। খেয়াল করে দেখলাম রাজীব। রাজীবকে দেখে মনে একটা প্রশান্তি আসলো। আমি দৌড়ে গিয়ে রাজীবকে জড়িয়ে ধরে বললাম, কেন জানি না একা থাকতে আমার খুব কষ্ট হচ্ছিল। রাজীব আমাকে ধরে বলল, দূর পাগলি, আমি তো তোমারই আছি, তোমাকে ছেড়ে কোথাও যাব না, ঘুমাও এবার। আমি ড্রেসটা একটু চেঞ্জ করি। আলমেরা থেকে রাজীবের টি শার্ট এগিয়ে দিয়ে বললাম, নাও চেঞ্জ করে নাও আর ঘুমাতে আসো।
রাজীব আমার হাত থেকে টি শার্টটা নিয়ে যখন চেঞ্জ করার জন্য পাঞ্জাবি খুলল, আমি খেয়াল করলাম রাজীবের পিঠে আঁচড়ের দাগ। দাগটা একদম লাল হয়ে আছে, বুঝাই যাচ্ছেন দাগটা মাত্র করেছে। আমার চোখটা দাগটায় আটকে গেল, আর চোখ দিয়ে আপনা আপনি পানি বের হতে লাগলো। তার মানে কি রাজীব তিনার সাথে কিছু করছে, আর তিনা রাজীবের পিঠে আঁচড় বসিয়েছে? না, হে আমি কি ভাবছি, আমার রাজীব এমন হতেই পারে না। আমি রাজীবের কাছে গিয়ে লাল আঁচড়গুলাই স্পর্শ করে রাজীবকে জিজ্ঞেস করলাম, আচ্ছা তোমার পিঠে এটা কিসের দাগ? তুমি কি তিনার সাথে কিছু করেছো? রাজীব আমার কথাটা শোনার জন্য মনে হয় প্রস্তুত ছিল না। রাজীব আমার কথাটা শুনে কিছুটা বিরক্ত হয়েছে, তা বুঝাই যাচ্ছে, কারণ রাজীবের মুখে বিরক্তের একটা ছাপ স্পষ্ট খেয়াল করলাম। বিরক্ত হয়েই বলল, সাদি এমন কথা আমি তোমার কাছে আশা করিনি। তুমি জানো টিনা প্রেগনেন্ট, এই অবস্থা আমি ওর সাথে কিছু করব ভাবলে কি করে? আর টিনাকে বিয়ে করেছি বউ করার জন্য না, বাচ্চার বাবা হওয়ার জন্য। তুমিই আমাকে বিয়ে করতে বাধ্য করলে, আর তুমিই এসব বলছো। আমি তোমাকে কতবার বুঝাবো? আমার প্রতি কি তোমার কোনো আস্থা নেই সাদিয়া? মনে অনেক কষ্ট পেলাম তোমার এমন কথা শুনে। রাজীবের কথা শুনে মনে হলো সত্যিই তো রাজীব কোনো ভুল বলেনি। আমি তাহলে রাজীবকে কেন ভুল বুঝলাম? আমি রাজীবকে মাথা নিচু করে বললাম, পিঠে এরকম দাগ দেখলাম তো তাই জিজ্ঞেস করলাম, তুমি বুঝো না আমায়? আমি ওইভাবে কিছু বলতে চাইনি। রাজীব বিরক্ত গলায় বলল, পিঠের দাগটা টিনা করেছে, ঘুমাতে চাচ্ছিল না, জোর করে ঘুম পাড়াতে গিয়েছিলাম তাই দাগ বসিয়ে দিয়েছে খামছে দিয়ে। টিনা যে কোনো স্বাভাবিক মেয়ে না সেটা নিশ্চয়ই জানো। এবার অন্তত বিশ্বাস বাড়াও, ভালোবাসার আগে বিশ্বাসটা জরুরি। এই বলে রাজীব বিছানায় গিয়ে শুয়ে পড়ল। সত্যিই তো আমি রাজীবকে একটু বেশি সন্দেহ করে ফেলতেছি। এমনটা করা আমার উচিত হয়নি, কারণ রাজীব আমাকে আমার চেয়েও বেশি ভালোবাসে। আমি দৌড়ে গিয়ে রাজীবের পাশে শুয়ে রাজীবকে ধরে বললাম, আমার এমনটা বলা উচিত হয়নি, দয়া করে রাগ করো না। রাজীব আমার দিকে মুখ ফিরিয়ে বলল, আমি তো তোমার প্রতি রাগ করে থাকতে পারি না, এবার ঘুমাও। আমি ঘুমাবো, প্রচণ্ড ঘুম পাচ্ছে। এই বলে রাজীব আমার মাথাটা তার হাতে নিয়ে বুকের সাথে মিশিয়ে রাখলো। আস্তে আস্তে আমার চোখগুলা ঘুমের রাজ্যে চলে গেল। সকালে উঠে রান্নাবান্না শেষ করে রাজীবকে নাস্তা দিলাম, আর রাজীব নাস্তা খেয়ে অফিস চলে গেল। আর আমি টিনার রুমে গেলাম, খেয়াল করলাম টিনা বসে আছে। টিনার কাছে যেতেই টিনা বেশ লজ্জামাখা মুখে বলল, আমার বরটা অনেক দুষ্ট। আমার বরটা কোথায় আপি? আমি চাপা গলায় জবাব দিলাম, অফিসে গিয়েছে। তুমি আসছো, খাবে চলো। এ বলে টিনার হাতটা ধরে যখন টান দিলাম তখন খেয়াল করলাম টিনার হাতে একটা চকচকে পাথরের আংটি, বাইরে সূর্যের আলোতে জল জল করে জ্বলে উঠছে। টিনার হাতের আংটিটা দেখে অনেকটা অবাক হলাম, কারণ টিনার হাতে আগে এই আংটিটা ছিল না। তাহলে আংটিটা কোথায় থেকে আসলো? আংটিটা ভালো করে খেয়াল করে দেখলাম এটা আমার আংটি, যেটা আমাকে রাজীব আমাদের দ্বিতীয় বিবাহ বার্ষিকীতে উপহার দিয়েছিল। কিন্তু এই আংটিটা তো আলমারিতে ছিল। তাহলে টিনার হাতে আসলো কি করে? আমি কিছুটা অবাক হয়ে টিনাকে জিজ্ঞেস করলাম, টিনা, তোমার হাতের আংটিটা অনেক সুন্দর, কে দিয়েছে শুনি? খেয়াল করলাম টিনা আমার কথা শুনে বেশ লজ্জা পাচ্ছে, লজ্জায় মাথা লুকাতে চাচ্ছে, শাড়ির আঁচল টেনে মুখ ডাকছে। আমি টিনাকে আবার একটু ধাক্কা দিয়ে বললাম, কি হলো টিনা, বলছো না যে? এত লজ্জা পাচ্ছ কেন? বলো এই আংটি কে দিয়েছে? টিনা লজ্জা মাখা মুখে হাত দিয়ে মুখটা ঢেকে বলল, বলবো না, লজ্জা লাগে। আমি টিনার হাতটা মুখ থেকে সরিয়ে টিনার দিকে তাকিয়ে বললাম, আরে বোকা, লজ্জা পাওয়ার কি আছে? আমি তো তোমার বোন, আর বোনদের কাছে সব শেয়ার করতে হয়।
টিনা ভাঙ্গা ভাঙ্গা গলায় বলল, সত্যি কি বোনদের সাথে সব শেয়ার করতে হয়? হ্যাঁ টিনা, মিথ্যা কেন বলবো? বলো না, এই আংটি কে দিয়েছে? টিনা লজ্জা লজ্জা মুখ নিয়ে বলল, এই আংটি আমার বরমশাই দিয়েছে। তুমি আবার কাউকে বলো না, সারপ্রাইজ দিয়েছে তো। আর সারপ্রাইজের কথা কাউকে বলতে হয় না, আমার বরমশাই বলেছে। রাজীব টিনাকে আমার আংটি দিয়েছে সারপ্রাইজ হিসেবে। কথাটা শোনার পর মনে হলো আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। আমার আংটি আমাকে না জিজ্ঞেস করেই টিনাকে দিয়ে ফেললো। কলিজাটা বেদ করে একটা তীর যেন কলিজাটাকে দুই ভাগ করে দিল। কি যে কষ্ট হচ্ছে। আমার রাজীব হয়তো পর হয়ে গিয়েছে, রাজীব এমনটা করতে পারলো। কিন্তু আমি নিজেই তো রাজীবকে বিয়ে করার জন্য কথা বলেছিলাম। তাহলে এখন মেনে নিতে এত কষ্ট কেন হচ্ছে? কেন আমি রাজীবের ভাগটা টিনাকে দিতে পারছি না? না, আমার তো এমনটা করা উচিত না। টিনা রাজীবের স্ত্রী, টিনার অধিকার আছে রাজীবের ভালোবাসা পাবার। যতই টিনা মানসিক অসুস্থ হোক, ওকে তো আমি এসব থেকে বঞ্চিত করতে পারি না। তবে কেন আমি এসব মেনে নিতে পারছি না? এসব মেনে নিতে আমার কষ্ট হচ্ছে। মনে হচ্ছে আমার রাজীব আমার না, আমার রাজীব টিনার হয়ে গিয়েছে। এসব প্রশ্ন মনের ভিতর ঘুরপাক খেতে লাগলো। হঠাৎ টিনা ধাক্কা দিয়ে বলল, কি গো, আমার ক্ষুধা লেগেছে, খেতে দিবে না? আর শোনো, আমার চুলটা বাঁধতে পারছি না, চুলটা বেঁধে দিবে। আমি টিনার ধাক্কা খেয়ে আচমকা প্রশ্নের জগৎ থেকে বের হয়ে আসলাম। টিনার চুল জট সরিয়ে তেল দিয়ে চুলটা যখন খোপা করার জন্য উপরে তুললাম, তখন টিনার সাদা নরম ঘাড়ে লাল হয়ে থাকা কামড়ের দাগটা বেশ স্পষ্ট লক্ষ্য করলাম। কামড়ের দাগটা দেখে এতটাই কষ্ট পেলাম যে বলার ভাষা পাচ্ছি না। তার মানে টিনার সাথে গতকাল রাতে রাজীবের কিছু হয়েছে, আর এই কামড়ের দাগটাই তার প্রমাণ। কিন্তু রাজীব আমাকে অস্বীকার না করলেও পারত। সত্যিটা বললে হয়তো আমি ওকে কিছু বলতাম না, হয়তো মনে একটু কষ্ট পেতাম, এর বাইরে তো কিছু করতাম না। এত বড় মিথ্যা আমাকে না বুঝালেও পারত। চোখের কোণে একটা ক্ষুদ্র অশ্রুবিন্দু জমা হয়ে বৃষ্টি হয়ে নেমে গেল। কষ্টটা কোনো রকম সামলিয়ে ব্যাপারটা আরো শিওর হওয়ার জন্য টিনাকে বললাম, আফুমনি, তোমার গাড়ে এটা কিসের দাগ? টিনা হাসতে হাসতে বলল, আমি বলবো না, আমার লজ্জা লাগে। আমার বরমশাই বলেছে এসব লজ্জার কথা কাউকে না বলতে। আমি বলবো না, হিহি। আমি টিনাকে হালকা ধাক্কা দিয়ে বললাম, আমি তো তোমার বোন, আমার কাছে বললে কি হবে না? তোমার বরমশাই তোমাকে অন্যদের কাছে বলতে নিষেধ করেছে, কিন্তু বোনের কাছে সব বলা যাবে। বলো না এটা কিসের দাগ? টিনা লজ্জা মাখা মুখে চোখ বন্ধ করে বলল, আমার বরমশাই আমাকে কামড় দিয়েছে। আমি তো ব্যথা পেয়ে আমার বরমশাইকে মারতে গিয়েছিলাম। তখন আমার বরমশাই বলল, এটা কামড় না, এটা আদর। আর বউদের নাকি এভাবে আদর করতে হয়। তাই আমিও আমার বরমশাইকে পিঠে কামড় দিয়ে আদর করে দিয়েছি, হিহি। আর বলবো না, লজ্জা লাগে আমার। আচ্ছা, তুমি আমার বরমশাইকে বলে দিবে না তো? তাহলে আমার বরমশাই কিন্তু রাগ করবে, আমাকে আর আদর করবে না। টিনার কথা শুনে বুকের ভিতরটা ফেটে যাচ্ছিল। আমার রাজীব আমার সাথে ছলনা করা শুরু করলো। টিনার সাথে এত কিছু করেও অস্বীকার করলো। কিভাবে পারলো আমার রাজীব আমাকে ঠকাতে? আমার সব মানতে কষ্ট হতো, কিন্তু রাজীব আমাকে মিথ্যা না বললেও পারত। চোখ দিয়ে অজরে জল পড়তে লাগলো। হুট করে টিনা ধাক্কা দিয়ে বলল, আপিটা কাঁদছো কেন? তোমার বর বুঝি তোমাকে আদর করে না? আচ্ছা, কেঁদো না, তোমার বর তোমাকে আদর করবে। কিন্তু আমার বরমশাইকে এসব বলো না, আমি যে তোমাকে বলেছি। আমি টিনার মাথায় হাত বুলিয়ে দিয়ে বললাম, আরে বলবো না, চলো এবার খেতে চলো। অতঃপর টিনাকে খাওয়ালাম। তারপর রুমে গিয়ে বসে জানালা দিয়ে আকাশ দেখতে লাগলাম। আজকের আকাশটা বেশ অচেনা আর শূন্য লাগছে। এতটা বিবর্ণ আকাশ হয়তো আমি কখনো দেখিনি।
হয়তো আমার মনটাই বিবর্ণ হয়ে গিয়েছে, তাই আকাশটা এমন লাগছে। সারাটা দিন শুধু টিনা আর রাজীবের কথা ভেবে পার করলাম। সন্ধ্যায় রাজীব বাসায় ফিরল। রাজীব ফ্রেশ হয়ে রুমে ঢোকার পর জিজ্ঞেস করলাম, তুমি টিনাকে আমার আংটি দিয়েছো কেন? আমাকে না জানিয়ে আমার আংটি তুমি টিনাকে দিয়েছো। একটা নতুন আংটি কিনে দিলেই তো পারতা। রাজীব আমার অভিমানী গলা শুনে বলল, আরে বোকা মেয়ে, তখন পাগলিটা যেভাবে খেপেছিল তাকে সামলানোর জন্য এ কাজ করেছি। আর তুমি ওই রুমে ছিলে, তাই তোমাকে বলার সুযোগ পাইনি। আমি কর্কশ গলায় বললাম, রাতে যখন এসেছিলে তখন বলতে পারতে, তখন বলনি কেন? রাজীব রাগ হয়ে জবাব দিল, দেখো সাদিয়া, তখন কি তুমি এত কিছু বলার মতো পরিস্থিতি রেখেছিলে? তুমি আমাকে টিনাকে নিয়ে সন্দেহ করে যা তা বলেছ। আমি কিন্তু এসব মেনে নিব না। আর টিনা তো কোনো পরনারী না, কাগজে কলমে আমার বউ। তোমার ইচ্ছেতেই বিয়ে করেছি, তাহলে টিনার সাথে কিছু হলে তো তোমার আপত্তি থাকার কথা না। আর তুমি ইদানিং অনেক সন্দেহবাদী হয়ে যাচ্ছ। এসব ছাড়ো সাদিয়া, আমাকে আমার মতো থাকতে দাও। আর সার্চ করো না প্লিজ, আমি নিতে পারছি না। আর টিনার সাথে আমার কিছু হয়নি। রাজীবের কথাগুলো শুনে অনেক অবাক হয়ে জিজ্ঞেস করলাম, সত্যিই টিনার সাথে গত রাতে কিছু হয়নি তোমার? হ্যাঁ, সত্যিই হয়নি। আর কিছু বলার আছে? আমি চুপ হয়ে গেলাম, আর কোনো জবাব দিলাম না। খামরের দাগের কথাও জিজ্ঞেস করলাম না, কারণ এই কথা বললেও হয়তো হাজারটা বাহানা দেখাতো। একদম চুপ হয়ে গেলাম। সব কাজ স্বাভাবিকভাবে করে শুয়ে পড়লাম। ভাবছিলাম রাজীব হয়তো আমার মনের অবস্থা বুঝে আমার রাগ ভাঙাবে, কিন্তু রাজীব আমার কাছেই আসলো না। ও টিনাকে নিয়ে ব্যস্ত রইল। টিনাকে খাওয়ালো, তারপর টিনার সাথে গল্পে মেতে গেল। এদিকে যে আমি একজন মানুষ না খেয়ে পড়ে রইলাম তার খেয়াল সে রাখলো না। কতটা চেঞ্জ হতে পারে মানুষ, রাজীব না দেখলে বুঝতাম না। বিয়ের একদিনেই এমন হয়ে গেল। দোষটা কি আমার নাকি রাজীবের? আমি কি ভাড়া বাড়ি করছি, নাকি রাজীব আমাকে টিনাকে পেয়ে সত্যি অবহেলা করছে? ভাবনার কোনো কুল কিনারা পাচ্ছিলাম না। খানিকক্ষণ পর খেয়াল করলাম রাজীব আমার রুমে এসেছে। রাজীবকে দেখে মনের ভিতর একটা স্বস্তি কাজ করলো। মনে হলো রাজীব আমার মনের অবস্থাটা বুঝতে পেরেছে, আর এখনই রাজীব আমাকে রাগ ভাঙাতে আসবে। কিন্তু আশার আকাশটা শশীর হয়ে নিরাশ হলো যখন খেয়াল করলাম রাজীব আমার কাছে না এসে বিছানার একপাশে শুয়ে পড়ল। ভেবেছিলাম রাজীব হয়তো আমার কাছে এসে আমাকে জিজ্ঞেস করবে, আমার পাখিটা কি রাগ করেছে? আমার পাখিটার কি আমার উপর বেশি রাগ হয়েছে? না, এর কিছুই রাজীব করলো না। একপাশে শুয়ে ঘুমিয়ে গেল। আর এদিকে আমার বুকটা ফেটে দ্বিখণ্ডিত হতে লাগলো। এটা কি আমার সে রাজীব, যাকে আমি ভালোবেসে বিয়ে করেছি, যার সাথে 3 বছর সংসার করেছি? আজকের রাজীবটাকে কেন আগের রাজীব ভাবতে পারছি না? কেন মনে হচ্ছে আমি যাকে ভালোবেসেছি সে রাজীব এটা না? চোখের জোলার কোনো বাধা মানছে না। অনর্গল পড়তে লাগলো। কাঁদতে কাঁদতে হালকা ঘুমের ভাব আসলো চোখে। খানিকক্ষণের জন্য চোখটা হয়তো বুঝেছিলাম। খানিকক্ষণ পর জেগে খেয়াল করলাম রাজীব আমার পাশে নেই। সারা ঘরে চোখ বুলালাম, রাজীবকে পেলাম না। ঘড়ির কাঁটায় খেয়াল করলাম ভোর 5টা বাজে। টিনার ঘরের সামনে গিয়ে টিনার ঘরটা খোলা পেয়ে ঢুকে যা দেখলাম তা দেখে কলিজাটা শশীর হয়ে গেল। টিনা অগোছালো অর্ধ উলঙ্গ হয়ে বিছানায় শুয়ে আছে, আর রাজীব পাশে শুয়ে আছে। তাদের দেখে কিছু না বলে বের হয়ে চলে আসলাম। কিছুক্ষণ পর রাজীব ঘরে ঢুকলো। রাজীবকে বললাম, তুমি কি জানো না টিনা অন্তঃসত্ত্বা? এই অবস্থায় তুমি টিনার সাথে এমন করতেছ? তোমার কি মাথা বিগড়ে গিয়েছে রাজীব? লজ্জা করলো না তোমার এমন একটা কাজ করতে? আর কত নিচে নামবে? আমার সাথে এখন কি বলবে? আর কি নাটক সাজাবে শুনি? আজকে স্পষ্ট সবটা আমার চোখে
নিজের চোখে দেখেছি। আজকে কি বলে সান্ত্বনা দিবে শুনি? রাজীব কর্কশ গলায় বলল, সান্ত্বনা কেন দিব তোমায়? তুমি আমায় বিয়ে করিয়েছ, আর তিনা আমার স্ত্রী, তার সাথে আমার সব হালাল। তুমি কোন যুক্তিতে এসব বলছো? বিয়েটা তো আমার অনুমতিতে হয়েছে সাদিয়া। রাজীবের কথাগুলো শুনে ভিতরটা কেঁপে উঠল। তিনাকে পেয়ে রাজীব এতটা বদলে যাবে চিন্তা করিনি। আজকে নিজেকে বেশ অপরাধী মনে হচ্ছে যে আমি মানুষ চিনতে এতটা ভুল করেছি। রাজীবকে হাসতে হাসতে জবাব দিলাম, বাহ, খুব ভালো উত্তর দিয়েছ। এতদিনের সম্পর্ক আমার থেকে এখন তিনা বড় হয়ে গেল। তিনাকে দোষ দিব না, সে তো মানসিক রোগী। দোষ দিব তোমার মতো মুখোশধারী মানুষকে, যে কিনা একটা মেয়ে পেয়েই রূপ বদলে ফেলেছে। তিনাকে বিয়ের কথা তো আমি তোমার বুদ্ধিতে বলেছিলাম, হয়তো সেটাও তোমার ফাঁদ ছিল। এখন বুঝতে পারছি সব। এতটা বোকা আমি কি করে হলাম? রাজীব আমার গালে জোরে একটা থাপ্পড় দিয়ে বলল, লজ্জা লাগে না এমন কথা বলতে? নিজের বোনকে আমার ঘাড়ে চাপিয়েছ, আর এখন বড় বড় কথা বলতেছ। লজ্জা হওয়া উচিত তোমার। সরটা খেয়ে খুব স্তব্ধ হয়ে গেলাম। ভিতরের আমিটার অস্তিত্বটা যেন নিমিষেই বিলীন হয়ে গেল। এরকম পরিস্থিতিতে পড়তে হবে বুঝতে পারিনি। কোনোদিন রাজীব আমার গায়ে হাত তুলেনি, আর আজকে রাজীব আমাকে এভাবে চড়টা দিতে পারলো। ভাবতে যেন বুকের ভিতরটা কষ্টে ফেটে দুভাগ হয়ে গেল। চোখের জল মুছে সরাসরি রান্নাঘরে চলে গেলাম। রান্নাঘরে গিয়ে রান্নায় মন বসাতে পারছিলাম না, তাই স্থির করলাম লটপটি খিচুড়ি আর ডিম ভাজি করব। এই বুদ্ধিটা অবশ্য রাজীব আমাকে শিখিয়েছিল। আমার যেদিন রান্না করতে ভালো লাগতো না, সেদিন রাজীব আমাকে লটপটি খিচুড়ি রান্না করে খাওয়াতো। রান্নার পদ্ধতিটাও খুব সহজ। প্রথমে পরিমাণ মতো পোলাও চাল নিয়ে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে। তারপর একটা কড়াই দিয়ে চুলায় বসিয়ে হালকা তেল দিতে হবে। এতে হালকা গরম মশলা দিয়ে একটু ভেজে পোলাও চালগুলো ছেড়ে দিতে হবে। তারপর পরিমাণ মতো সকল প্রকার মশলা দিয়ে একটু ভেজে কষিয়ে নিতে হবে। তারপর পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে, আর পানি শুকিয়ে আসলে তুলে নিতে হবে। আর একটা ডিম ভাজা দিয়ে পরিবেশন করতে হবে। রান্নার রেসিপি খুব সহজ আর ঝামেলামুক্ত হলেও খেতে কিন্তু দারুণ মজা। রাজীবের সাথে বিয়ের 1 মাস পর একদিন আমার প্রচুর খারাপ লাগছিল। রান্নাঘরে গিয়ে চুপ করে দাঁড়িয়েছিলাম, বুঝতে পারছিলাম না কি করব। তখন রাজীব কি করে যেন আমার খারাপ লাগাটা বুঝতে পেরেছিল। পিছন থেকে জড়িয়ে ধরে বলল, আমার বউটার বুঝি রান্না করতে ইচ্ছে করছে না? আমি অবাক হয়ে রাজীবের দিকে মুখ ফিরিয়ে বললাম, তুমি জানলে কি করে? রাজীব হাসতে হাসতে বলল, আমার বউটার মুখ দেখলে সব বুঝতে পারি। তা কি করবেন এখন? আমি বিরক্ত গলায় বললাম, কি আর করব, রান্না করব। সত্যি বলতে ছোটবেলায় আমার মা মারা যায়, তাই রান্নার হাত কাঁচা। বাবার কাছে মানুষ, এবারই গড় সব কিছু বাবা নিজের হাতে করেছে। এত সব সম্পত্তি শুধু বাবা আমার জন্য রেখে গিয়েছে। কাজের খালার কাছে বড় হয়েছে, জীবনও কখনো রান্না করেনি। অনার্সে ওঠার পর রাজীবের সাথে পরিচয়। রাজীবেরও পরিবারে কেউ নেই, মামার বাসায় থেকে বড় হয়েছে। আমার বিয়েতে বাবা অনেক কমত করেছিল রাজীবকে নিয়ে, তবে বিয়ের 7 দিন আগে উনি মেনে নেন, আর আমাদের বিয়ে হয়। রাজীবের পরিবারে কেউ ছিল না, তাই রাজীবকে নিয়ে আমাদের বাড়িতেই থাকি। আর আমাদের বিয়ের 10 দিন পর ব্যবসায়িক কাজে বাইরে যায়। এরপর আর বাবা ফিরে আসেনি, কোথায় গিয়েছে জানি না, হয়তো খুব রাগ করে আছে। বিয়ের 1 সপ্তাহ পর
কাজের খালাটাও দেশে চলে গেল। এরপর শুরু হলো আমার বই দেখে রান্না। অবশ্য তখন রাজীবকে যা রান্না করে দিতাম তাই খেত। যাই হোক, ঘটনায় আসি। আমার বিরক্ত মাখা কণ্ঠ শুনে রাজীব বলল, থাক, আজকে তোমার কষ্ট করতে হবে না, আমি তোমাকে একটা সহজ রান্না শিখিয়ে দিচ্ছি। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, তুমি কবে রান্না শিখলে? রাজীব হাসতে হাসতে বলল, তেমন রান্না পারি না, তবে লটপটি খিচুড়ি রান্নাটা ভালো পারি। দাঁড়াও, তোমাকে শিখাচ্ছি। এ বলে রাজীব রেসিপি বলে বলে রান্না করতে লাগলো। সেই যে রাজীব রেসিপিটা ভুলেছিল তখনই মাথায় গেঁথে গিয়েছিল। আর এখন বিয়ের 3 বছরের মাথায় কোনো রান্নাই বাকি নেই যে আমি পারি না। যাই হোক, আগের কথা মনে পড়ে চোখের কোণে একটু জল চলে আসলো। আর আজকে সেই রাজীব আমার গায়ে হাত তুলতে দ্বিধাবোধ করলো না। হায়রে সময়, কখন যে কার হয়ে যাও বুঝতে দাও না। আগে বুঝলে হয়তো এতটা কষ্ট সহ্য করতে হতো না। রান্না শেষ করে খেয়াল করলাম রাজীব রেডি হয়ে গিয়েছে। আমি রাজীবকে বললাম, লটপটি রান্না করেছি, তাড়াতাড়ি খেতে এসো। রাজীব রাগ হয়ে বলল, তুমি কি আর খাবার গিলার পরিস্থিতি রেখেছ? আমার খাবার খাওয়ার মন নেই এখন, আমি অফিসে যাব, তিনার খেয়াল রেখো। এ বলে রাজীব বেরিয়ে গেল। কথাগুলো শুনে আজকে কেন জানি না আমার চেনা রাজীবকে বেশ অচেনা মনে হচ্ছে। কেন এমন করছে রাজীব? আমি কি বেশি বাড়াবাড়ি করছি, নাকি রাজীব আমার সাথে সত্যিই খারাপ আচরণ করছে? কোনটা ঠিক বুঝতে পারছিলাম না। কিছু বুঝে ওঠার আগে তিনার তীক্ষ্ণ গলার স্বর কানে ভেসে আসলো। বেশ চেঁচামেচি করছে মেয়েটা। দৌড়ে তিনার কাছে গিয়ে বললাম, কি হয়েছে তোমার, এমন করছো কেন? তিনি আমাকে জাপটে ধরে বলল, বর্মশাইয়ের সাথে আমি আর থাকবো না। কিছুটা অবাক হয়ে তিনাকে জিজ্ঞেস করলাম, কিন্তু কেন? তিনা ভাঙ্গা ভাঙ্গা গলায় জবাব দিল, বর্মশাই আমাকে জোর করে আদর করে, আমার একদম ভালো লাগে না, আমার খুব কষ্ট হয়। তিনার এই কথাটা শোনার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। কিছুটা ঘৃণাও হলো রাজীবের প্রতি। সামান্য চাহিদার জন্য এত নিচে নামতে পারে আমি ভাবতে পারছি না। তিনা তো কষ্টটা শেয়ারও করতে পারছে না। ইস, কত বড় অন্যায় আমি তিনার সাথে হতে দিচ্ছি। এ আর হতে দেওয়া যাবে না। তিনাকে জড়িয়ে ধরে বললাম, আর কষ্ট করতে হবে না তোমাকে, চলো এবার খাবে চলো। তিনা হাসতে হাসতে আমার সাথে খাবার খেতে গেল। টেবিলে রাখা লটপটি খিচুড়ি দেখে তিনার মুখে যেন খুশি উপচে পড়েছে। খুশি মাখা মুখে আমাকে বলল, আপু আমাকে তাড়াতাড়ি দাও, আমি এখনই খাবো সব। আমি তিনাকে খাওয়ালাম, সাথে একটা ডিম সিদ্ধ জোর করে খাওয়ালাম, কারণ এই সময় যদি না খায় বাচ্চা সুস্থ থাকবে না। তিনার সব কাজ শেষ করে এবার ঘরে গেলাম। ঘরে গিয়ে খেয়াল করলাম জানালা দিয়ে হালকা বৃষ্টি কণা আসছে। জানালার কাছে গিয়ে বসলাম। আকাশটায় তাকিয়ে এক নিমিষে অতীতে হারিয়ে গেলাম। তখনও এরকম
হালকা বৃষ্টি হতো মাঝে মাঝে। আমি যেদিন প্রথম ভার্সিটি গিয়েছিলাম সেদিনও হালকা হালকা বৃষ্টি ফোঁটা পড়েছিল। গাড়ি থেকে ডিপার্টমেন্টে যেতে একটু হাঁটতে হতো। আমি ডিপার্টমেন্টে যেতে গাড়ি থেকে নেমে হাঁটতে শুরু করলাম এবং অবশেষে ডিপার্টমেন্টে পৌঁছালাম। এর মধ্যে হালকা ভিজে যায়। প্রথম দিন গিয়ে খেয়াল করলাম আমি সবার পরে এসেছি, তাই একদম পিছনের বেঞ্চে গিয়ে বসলাম। সেদিন প্রথম রাজীবকে দেখি। রাজীব দেখতে অনেক সুন্দর ছিল। প্রথম দেখায় ভালো লাগা বলা যায়। রাজীবকে দেখে আমি কিছুক্ষণ তাকিয়েছিলাম রাজীবের দিকে। আমার তাকানো দেখে রাজীব কিছুটা অপ্রস্তুত হয়ে বলল, আপনি কি কিছু বলতে চান? আমি রাজীবের এমন প্রশ্নে বেশ লজ্জা পেয়ে গেলাম। লজ্জা পেয়ে বললাম, না মানে একটু বসতে চেয়েছিলাম। সেদিন থেকে আমাদের বন্ধুত্বটা শুরু। রাজীব পড়াশোনায় ছিল অনেক ভালো, তাই রাজীবের প্রতি ভালো লাগাটা আরও বেশি কাজ করত। আমি ছিলাম বরাবরের মতোই দুষ্ট স্বভাবের, আর রাজীব ছিল শান্ত। রাজীবের সাথে কথা বলতে বলতে ভালো লাগাটা যে কবে ভালোবাসায় রূপান্তরিত হলো বুঝতেই পারলাম না। ভার্সিটির বেস্ট কাপল ছিলাম আমরা। আমাদের বেস্ট কাপলের স্ট্যাটাসে মুখরিত থাকতো ফেসবুকের নিউজ ফিড। কত ভালোবাসা আর আবেগমাখা দিনগুলো পার করেছি, আজও ভুলিনি। দৌড়ে গিয়ে মামার দোকানে ফুচকা খেতাম। রাজীবের আর্থিক অবস্থা তেমন ভালো ছিল না, তাই কখনো তাকে নিয়ে বড় কোনো রেস্টুরেন্টে যেতাম না। যদি সে লজ্জাবোধ করে তার জন্য নিজেকে ওর মতো করে গড়ে নিয়েছিলাম। গাড়ি ছেড়ে ওর সাথে বাসে যাতায়াত শুরু করেছিলাম। প্রেমের 5টা বছর পর রাজীবের একটা ভালো জব হয়, আর আমি বাবার কাছে রাজীবের কথা বলি। রাজীবের আর্থিক অবস্থার জন্য বাবা রাজি ছিল না, তবে আমার জিদের কাছে বাবার রাগটা হার মেনে যায়। বাধ্য হয় আমাকে বিয়ে দিতে। আমার বাড়িতে আমি একা ছিলাম, তার জন্য রাজীবকে আমার বাড়িতে থাকার জন্য রাজি করাই, আর সেও রাজি হয়। শুরু হয় আমাদের নতুন সংসার। পার করি 3টা বছর। কখনো রাজীব আমাকে হাত তোলা তো দূরে থাক, বকা পর্যন্ত দেয়নি। আর আজকে সেই রাজীব আমার সাথে এমন করছে, এতটা কষ্ট লাগতেছে বুঝাতে পারবো না। হঠাৎ বজ্রপাতের আওয়াজে চমকে গেলাম। বাইরে তাকিয়ে দেখলাম ঝড় হচ্ছে। জানালা আটকিয়ে দিয়ে রাস্তা না করেই মরার মতো পড়ে রইলাম। সারাদিন এভাবেই গেল। দুপুরে বাহির থেকে খাবার অর্ডার করে ত্রিনাকে খাওয়ালাম। রাতে আর কিছু রান্না করিনি। তিনের জন্য দুপুরে খাবার থেকে রেখে দিয়েছিলাম। রাতে রাজীব আসলো। আমাকে এভাবে পড়ে থাকতে দেখেও কিছু বলল না। সকালে তিনার কথাটা আমার মাথায় বারবার বাজতেছিল, তাই রাজীব আসার সাথে সাথে রাজীবকে বললাম, তোমার তিনার সাথে নোংরামি করতে বিবেকে আটকালো না? তোমার এতই চাহিদা যে মানসিক বিকারগ্রস্ত একটা মেয়ের সাথে এমন কাজ করতে হবে, আর সে মেয়েটা প্রেগনেন্ট জানা সত্ত্বেও। আমি তিনাকে বিয়ে করিয়েছি বাচ্চার জন্য, আর বাচ্চার কোনো ক্ষতি আমি হতে দিব না। এসব নোংরামি করার আগে ভেবে চিন্তাই করবে, না হয় আমি প্রয়োজনে কঠোর পদক্ষেপ নিব। আমাকে রাগানোর চেষ্টা করবে না আশা করি। আমার কথাগুলোর কোনো জবাবই রাজীব দিল না। হয়তো রাজীবের কাছে এর উত্তরই ছিল না। এরপর থেকে রাজীবের সাথে আমার সম্পর্কটা তেমন ভালো যাচ্ছিল না। ক্ষুদ্র ক্ষুদ্র কারণেই রাজীবের সাথে আমার ঝগড়া লেগে যেত। রাজীব আগের থেকে অনেক বদলে গিয়েছে, বেশ ভালোই বুঝতে পেরেছিলাম। ইদানিং তিনার প্রতিও কোনো টান রাজীবের কাজ করতো না, আর এদিকে আমার ব্যাপারেও রাজীব উদাসীন ছিল। তিনা আর আমি সারাটা দিন একা একাই পার করতাম। রাজীবের ইচ্ছে হলে বাসায় খেত, আর ইচ্ছা না হলে খেত না। বেশিরভাগ সময় বাসার বাইরে থাকতো। দেখতে দেখতে 5টা মাস কেটে গেল। সম্পর্কটা আস্তে আস্তে তেতো হতে শুরু করলো। সম্পর্কটা আরও খারাপ হলো যখন আমি একটা কঠিন সত্য জানতে পারলাম। নিজের উপর নিজের ঘৃণা হতে লাগলো। আমি মানুষ চিনতে এতটাই ভুল করেছিলাম, আর এমন একটা মানুষের হাতে নিজের বোনের জীবনটাও সঁপে দিয়েছি। এত বড় ভুলটা আমি কিভাবে করলাম?
কারণ সেদিন তিনার পেটে খুব ব্যথা হচ্ছিল। প্রতিবারে রাজীব তিনাকে হাসপাতালে নিয়ে যায়। তিনার চিকিৎসার যাবতীয় দায়িত্ব রাজীবই পালন করে থাকে। সেদিন রাজীব বাসায় ছিল না। আর তিনার ব্যথাটাও বেশ তীব্র ছিল। 7 মাসে এমন ব্যথা, কিছুটা ভয় পেয়ে গিয়েছিলাম। রাজীবকে কল দিলাম, রাজীব ফোন তুলল না। বারবার ফোন করলাম, কোনো সাড়া পেলাম না। কি করব বুঝতে পারছিলাম না। কোনো দিশা না পেয়ে ডাক্তার কোমলকে কল করলাম। ডাক্তার কোমলও দেরি না করে সাথে সাথে আমার বাসায় চলে আসলো। বাসায় আসতে ডাক্তার কোমলকে দেখে তিনা কোনোভাবেই দেখাতে চাচ্ছিল না, কারণ তিনাকে রাজীব অন্য ডাক্তার দেখাতো। তবুও জোর করে তিনাকে দেখালাম। ডাক্তার কোমল তিনাকে দেখলো আর আমাকে বলল, ভয়ের কিছু নেই, সব ঠিক আছে। আর রুগীকে পুরোপুরি রেস্টে থাকতে হবে। আমি একটা স্বস্তির নিঃশ্বাস ফেললাম। তিনাকে রুমে রেখে ডাক্তার কোমলকে নিয়ে আমার রুমে গেলাম। ডাক্তার কোমল এবার প্রেসক্রিপশন লেখার সময় বলল, রুগীর স্বামীকে। আমি রাজীবের নাম বলাতে ডাক্তার কোমল বেশ অবাক হলো। অবাক হয়ে আমাকে বলল, আপনি তো মনে হয় এর আগে এই রুগীকে নিয়েই এসেছিলেন। তখন তো বলেছিলেন মেয়েটা অবিবাহিত, তবে আজকে স্বামীর নাম এমন বলতেছেন। আমার মাত্র খেয়াল হলো, এই মেয়ে কি সে মেয়ে ছিল? আমি মাথা নেড়ে বললাম হ্যাঁ। ডাক্তার কোমল কিছুটা অবাক হয়ে বলল, দ্বিতীয় বিয়ের কারণ কি জানতে পারি? আমি দীর্ঘ নিঃশ্বাস নিয়ে বললাম, আপনি তো জানেনই সব। আমার কখনো বাচ্চা হবে না, আর তিনারও এই অবস্থা, তাই একটা বাচ্চার জন্যই এমন সিদ্ধান্ত নেওয়া। ডাক্তার কোমল আমার এ কথাটা শুনে আরো অবাক হয়ে বলল, বাচ্চা হবে না মানে কি? আপনার তো 2টা বাচ্চা আছে, তাই না? আমি ডাক্তার কোমলের কথা কিছুই বুঝতে পারছিলাম না। 2টা বাচ্চা আছে মানে এসব কি বলছে? মাথায় ধরছিল না। তাই চমকে গিয়ে জিজ্ঞেস করলাম, আমি আপনার কথার মানে বুঝতেছি না, একটু বলবেন? তখন ডাক্তার কোমল যা বলল তা শুনে আমি ভেঙে পড়লাম। কারণ ডাক্তার কোমল বলল, আপনার বাচ্চাটা নষ্ট করানো হয়েছে। আপনার স্বামী আমাকে বলেছিল আপনার 2টা বাচ্চা আছে, উনি আর বাচ্চা চান না। আমি যেন আপনাকে না জানিয়ে বাচ্চাটা নষ্ট করে দিই। আপনার শরীর ভালো থাকে না। অনেক বুঝালো। আমি সব শুনে মনে হলো বাচ্চাটা নষ্ট করলে হয়তো আপনার ভালো বেশি হবে, তাই নষ্ট করে দিই। এবং আমাকে বলা হয়েছিল টিউবার লাইগেশন যেন করিয়ে দেয়। আমি তাই করিয়েছি, এতে করে আপনার আর বাচ্চা হবে না। কিন্তু আজকে বললেন আপনি নিঃসন্তান। আমি তো এর মানে বুঝতেছি না। আপনি নিঃসন্তান হলে এমন পদক্ষেপ নেওয়ার কারণ তো বুঝতে পারছি না। ডাক্তার কোমলের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইলাম কিছুক্ষণ। তারপর বললাম, কোথাও ভুল হচ্ছে না তো আপনার? ডাক্তার কোমল বললেন, দেখুন 1 বছর আগের কাহিনী, ভুল কেন হবে? আমার কোথাও ভুল হচ্ছে না। আপনি দয়া করে আগের কাগজপত্রগুলো একটু খুঁজে বের করে দেখুন। এ বলে ডাক্তার কোমল চলে গেলেন। রাজীব আমার সাথে এমন করতে পারলো, কিন্তু কেন? এত বড় অপরাধ রাজীব করতে পারে আমি ভাবতেই পারছি না। ভিতরটা ফেটে যাচ্ছে। আমার জীবনের এমন একটা পরিস্থিতিতে আসতে হবে তা কখনো ভাবতে পারিনি। সময় মানুষের জীবনকে কতটা পাল্টে দেয় বুঝতে পারলাম এখন। সময়ের মাপকাঠিতে মানুষের জীবনের অস্তিত্ব কখনো বিলীন হয়ে যায়, আবার কখনো সেটা জেগে ওঠে। পরিস্থিতিগুলো যদি সময়ের আগে টের পাওয়া যেত, তাহলে মানুষের জীবন এতটা দুর্বিষহ হয়ে যেত না। সময় আর পরিস্থিতি সেটা যেন আপন মনে চলে,
কেউ কারো জন্য বসে থাকে না। কি এক পর্যায়ে এসে পড়লাম আমি। আজ নিজেকে বেশ অস্তিত্বহীন মনে হচ্ছে। সত্যি কি রাজীব আমার সাথে এমন করেছে, নাকি ডাক্তার কমলের কথা মিথ্যা? বিশ্বাসের জায়গাটা একটা কাছের দেয়ালের মতো, একবার ফাটল ধরলে সেটা জোড়া লাগালেও দাগটা ঠিকই থেকে যায়। সেই ভাঙ্গা কাছের দেয়ালের সামনে দাঁড়ালেও ঠিকই নিজের মানুষের আঁকা বাঁকা প্রতিচ্ছবি দেখা যায়। বিশ্বাসটাও তেমন, একবার ভেঙে গেলে তা ফিরে আসতে চায় না, আর ফিরে আসলেও সন্দেহটা রয়ে যায়। কি করব, কাকে বিশ্বাস করব? আমি কি কোনো দুঃস্বপ্ন দেখছি? আমার ঘুমটা তাহলে যেন এখনই ভেঙে যায়। না তো, এটা বাস্তব। ভাবনার দেয়াল থেকে বের হতে পারছিলাম না। নিজেকে একটু সামনে নিলাম। তারপর সারা ঘর তন্ন তন্ন করে কাগজপত্র খুঁজতে লাগলাম। কাগজপত্র খুঁজতে গিয়ে হঠাৎ আমার চোখে পড়ল একটা কাগজের কপি। কাগজের কপিটা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। কাগজের কপিটা ছিল তিনার সাথে রাজীবের ডিভোর্সের, আর সেটাতে দুজনের স্বাক্ষরও দেওয়া হয়ে গিয়েছে। তার মানে রাজীব তিনাকে ছাড়তে চাচ্ছে, কিন্তু কেন? আমি এর কোনো মানেই বুঝতে পারছিলাম না। রহস্যের একটা কড়া গন্ধ পাচ্ছিলাম। রহস্যের গন্ধটা যেন আরো বেশি তীব্র হতে লাগলো। সন্দেহের মাত্রাটাও বেড়ে যেতে লাগলো। তাই আবার খুঁজতে শুরু করলাম। খুঁজতে খুঁজতে সারা ঘর খুঁজে কিছু পাচ্ছিলাম না। কোনোভাবে মাথায় আসছে না যে রাজীব কেন তিনাকে ডিভোর্স দিয়েছে। কারণ তিনার প্রতি রাজীবের আগ্রহটা প্রথম থেকেই বেশি ছিল। তাহলে তিনার কাছে থেকেও স্বাক্ষর নিয়ে ডিভোর্সটা কেন কার্যকর করলো? তার মানে মোটেও বুঝতে পারছিলাম না। তাহলে কি তিনার সাথে রাজীবের কোনো কিছু ছিল যা আমার চোখের আড়াল হয়ে রয়েছে? কোন দিক দিয়েই হিসাব মিলাতে পারছিলাম না। রাজীব যদি তিনাকে ডিভোর্সই দিবে, তাহলে এতদিন কিসের নাটক করলো? ডাক্তার কোমল বলল আমার লাইগেশন করানো হয়েছে। ধরে নিলাম রাজীব তিনাকে বাচ্চার জন্য বিয়ে করেছে, রাজীবের বাচ্চার শখের জন্য, আর আমাকে কষ্ট দিতে চাই না তাই হয়তো তিনাকে ডিভোর্স দিয়ে দিয়েছে। কিন্তু তাই যদি হয়, তাহলে রাজীব আমার মাতৃত্ব কেন নষ্ট করলো? কোনোভাবেই কোনো কিলকিনারা খুঁজে পাচ্ছিলাম না। কি হচ্ছে বা কি হতে যাচ্ছে, সবকিছু যেন আমার ভাবনার আড়ালে রয়ে গেল। হিসাবের খাতাটা বরাবরই শূন্য। অঙ্ক কষলেও অঙ্কের মানটা ভুলেই আসছে। হুট করে তিনার চেঁচামেচি চমকে গিয়ে কাগজটা নিচে পড়ে গেল। খেয়াল করলাম তিনা বর্মশে বলে চেঁচাচ্ছে। তার মানে রাজীব চলে এসেছে। তাড়াহুড়ো করে কাগজটা যে জায়গায় ছিল সে জায়গায় রেখে রুমে গাপটি মেরে বসে রইলাম। কারণ রহস্য পুরোপুরি বেদ না করে জিজ্ঞেস করাটা বোকামি। রাজীবের উপর নজরদারি চালাতে হবে, তা না হলে কোনোভাবেই রহস্য বের করা যাবে না। রাজীবকে দেখে তৃণা জাপটে ধরেছিল হয়তো। রাজীব বিরক্ত গলায় তৃণাকে বলতে লাগলো, আরে তৃণা, ছাড়ো, মোটেও ভালো লাগছে না এসব। আমাকে ছাড়ো তুমি, রাগের মাত্রা ভারিও না। তৃণা তো মানসিক রোগী, ওকে যেটা না করা হয় সেটা আরো বেশি করে। রাজীব যতই তৃণাকে না করছে, ততই তৃণা রাজীবকে ঝাপটে ধরেই রাখছে। খেয়াল করলাম রাজীবের বিরক্ততা যেন আরো বেড়ে যেতে লাগলো। হাতে বিরক্ত মাখা মুখটা দেখতে ইচ্ছে করছে, তবু ওই রুমে যাচ্ছি না, আর ইচ্ছে করেই তৃণাকে কিছু বলছি না। সব শুনেও না শোনার ভাব ধরে বসে রইলাম। এমনিতেও রাজীবের প্রতি এখন কোনো ভালোবাসা কাজ করছে না। ওর যা ইচ্ছা করুক, তাতে আমার কি? আমার তো তাতে কিছু যায় আসে না। কিন্তু কোনোভাবেই আমি তৃণাকে ডিভোর্স এবং তৃণার প্রতি এত বিরক্তর কারণ বুঝতে পারলাম না। আইনত ধরতে গেলে এখন তৃণা রাজীবের স্ত্রীও না। কিন্তু রাজীব এটা কেন করলো? আর ডাক্তার কোমল যে কথাটা বলল, সেটা কি সত্যি নাকি মিথ্যা, সেটাও বুঝতে পারছিলাম না। একবার মনে হচ্ছে রাজীবকে অবিশ্বাস করে ভুল করছি, আরেকবার মনে হচ্ছে রাজীবকে বিশ্বাস করে ভুল করছি।
কি যে করব বুঝতে পারছি না। সত্যি বলতে বিশ্বাস হলে কাছের ছুরির মতো, যত্ন করে রাখলে সেটা অটুট থাকে, আর একটু অযত্নে তা ভেঙে চুরমার হয়ে যায়। আমার অবস্থানটা ঠিক ওই রকম। একবার মনে হচ্ছে বিশ্বাস করি রাজীবকে, রাজীব যা করছে হয়তো আমার ভালোর জন্য। আরেকবার মনে হচ্ছে রাজীব যদি সত্যি আমার মাতৃত্ব নষ্ট করে, তাহলে রাজীব আমার সাথে সবচেয়ে বড় অন্যায় করেছে। এসবই মনের মধ্যে ঘুরতে লাগলো। হঠাৎ করে একটা স্বরের আওয়াজ পেয়ে ভাবনার জগৎ থেকে বের হয়ে আসলাম। মনে হলো যার গালেই ছড়টা পড়েছে বেশ জোরেই পড়েছে। তিনি আবার রাজীবকে ছড় দিয়ে বসলো না তো। দৌড়ে তিনের রুমে গেলাম কাহিনী জানার জন্য। গিয়ে দেখলাম রাজীব তিনের গালে অনেক জোরে ছড় দিয়েছে, আর তিনের গালে আঙ্গুলের ছাপ বসে আছে। তিনের ভয়ে বিছানার একপাশে জড়সড় হয়ে আছে। তিনের অবস্থা দেখে রাজীবের প্রতি আমার রাগটা বেশ গাঢ় হলো, কারণ এমনিতেই তিনা অসুস্থ। তার মধ্যে রাজীব এভাবে তিনাকে আঘাত না করলেও পারত। আর তৃণা তো স্বাভাবিক কোনো মেয়ে না। রাগে কর্কশ গলায় রাজীবকে বললাম, এই মানসিক বিকারগ্রস্ত মেয়েটাকে তোমার ছড় দিতে বিবেকে বাঁধলো না? তার উপর ওর পেটে সন্তান আছে, কি করে এমন করতে পারলে তুমি? রাজীব বেশ বিরক্ত হয়েই বলল, তোমাদের দুই বোনের চক্করে পড়ে আমার জীবনটা অতিষ্ঠ হয়ে যাচ্ছে। দয়া করে আমাকে মুক্তি দাও, আমার আর সহ্য হচ্ছে না এসব। এজন্য বাসায় আসতে মন চায় না, বাসায় আসলেই ঝামেলা বাঁধে। আর পারছি না, ক্ষমা করো আমায়। রাজীবের এখনের কথাগুলো শুনে মনে হচ্ছে রাজীব নির্দোষ। এই দুই বিয়ে চক্করে পড়ে হয়তো এমনটা করছে। হয়তো আমিও রাজীবের সাথে একটু বেশিই করে ফেলেছি। কিন্তু ডাক্তার কোমল কি তাহলে মিথ্যা বলল? আবার প্রশ্ন মনে আসতে লাগলো, প্রশ্নের উপর প্রশ্ন মনটাকে আচ্ছন্ন করে দিচ্ছে। উত্তর পাচ্ছিলাম না। কালকে একবার অন্য ডাক্তার দেখালে মন্দ হয় না। বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, এটাই করা উচিত, কারণ আমি কাকে রেখে কাকেই বিশ্বাস করব বুঝতে পারছি না। লাগেজনের ব্যাপারটা যদি মিথ্যা হয়, তাহলে রাজীব তৃণাকে আমার সুখের জন্য ডিভোর্স দিয়েছে হয়তো। কারণ রাজীব হয়তো বুঝতে পারেনি দুই বিয়ে করলে এমন ঝামেলায় পড়তে হবে, তাই হয়তো এমন করেছে। না, এত ইমোশনাল হলে চলবে না। কারণ ডাক্তার কোমল কেন আমাকে মিথ্যে বলবে? ওনার তো মিথ্যা বলে কোনো লাভ নেই। হয়তো এর পিছনে বড় কোনো রহস্য আছে। আপাতত চুপ করে থাকাই শ্রেয়। রাজীব যা পারলো বলে রুম থেকে বের হয়ে গেল, আর তিনা ভয়ে কুঁকড়ে গেল। তার পাশে যেতে খেয়াল করলাম ছড়ের দাগটা ফর্সা গালে বেশ গাঢ় হয়ে হয়ে আছে। গালের দাগটায় হাত দিতে তিনা চিৎকার করে উঠল, হিস, ব্যথা পেয়েছে অনেক। মলম এনে তিনার গালে লাগিয়ে দিলাম। তিনা শুধু কেঁদেই যাচ্ছে আর ভুলে যাচ্ছে বড়মশাই পচা। বড়মশাই এর সাথে কোনো কথা বলবো না, বড়মশাই আমাকে কষ্ট দেয়। আমি তৃণাকে বললাম, তুমি তোমার বড়মশাইকে এভাবে জড়িয়ে ধরলে কেন? ছাড়তে বলেছে ছাড়োনি কেন? তিনা কাঁদতে কাঁদতে বলল, আমি তো বড়মশাইয়ের সাথে খেলতে চেয়েছিলাম, বড়মশাই খেলতে চাচ্ছিল না, তাই বড়মশাইকে যেতে দিচ্ছিলাম না, তাই বড়মশাই আমাকে এভাবে মেরেছে। আমি আর বড়মশাইয়ের সাথে কথা বলবো না বলে তিনা কাঁদতে লাগলো। আমি তিনাকে রুমে রেখে আমার রুমে ঢোকার সময় খেয়াল করলাম রাজীব তিনার সাথে ডিভোর্সের কাগজটা নিয়ে আলমারির ড্রয়ারে রাখতেছে। আমার এবার মাথায় আসলো, আমি তো আলমারির ড্রয়ার চেক করিনি। বিয়ের পর থেকে এই ড্রয়ারটা রাজীব ব্যবহার করত। অফিসের সব কাগজপত্র এই ড্রয়ারে রাখত, আর চাবিটাও তার কাছে রাখত। এসব নিয়ে আমি কখনো মাথা ঘামাতাম না। রাজীবের প্রতি আমার ছিল অগাধ বিশ্বাস, আর আজকে সে বিশ্বাসে ফাটল ধরেছে।
ভেবে রাখলাম রাজীব বের হওয়ার সাথে সাথে ড্রয়ারটা ভাঙবো। রাজীবের বের হওয়ার অপেক্ষা করতে লাগলাম। খানিকক্ষণ পর রাজীব বাসা থেকে বের হয়ে গেল, আর এই সুযোগে আমি তালাটা লোক আনিয়ে ভাঙালাম। ড্রয়ারটা খুলে যেসব কাগজপত্র দেখলাম তা দেখে আমার মাথা রীতিমতো ঘুরাচ্ছে। আমার রাজীব এতটা নিচে নামতে পেরেছে এটা আমি ভাবতেই পারছি না। আমার রাজীব এভাবে ঠকাতে পারলো। হায়রে, কাকে ভালোবেসেছিলাম আমি? এত বড় ভুল আমি কি করে করলাম? মাথায় খুব ব্যথা হতে লাগলো, কারণ প্রথম কাগজটা ছিল আমার টিউবার লাইগেশনের, যে কথাটা আমাকে ডাক্তার কোমল বলেছিল, আর আমি বিশ্বাস করতে পারছিলাম না। রাজীব আমার মাতৃত্ব কেড়ে নিল, কিন্তু এতে তার কি লাভ হলো? প্রথম কাগজটা দেখে বুঝতে পারিনি রাজীবের এতে লাভ কি, কিন্তু দ্বিতীয় কাগজটা যখন দেখেছিলাম তখন ব্যাপারটা আস্তে আস্তে পরিষ্কার হতে লাগলো। দ্বিতীয় কাগজটা ছিল তিনার প্রেগনেন্সি এবং অ্যাবর্শনের ডেটের কাগজ, যেটা রাজীবের সাথে তিনার বিয়ের আগে করার কথা ছিল, তারিখটা তাই ভুলে। তার মানে রাজীবই তিনার সাথে নষ্টামি করেছে। এরপরে তিনার সর্বনাশ করে বাচ্চা নষ্ট করার চেষ্টাও করেছিল, কিন্তু এর আগেই তিনার পরিবার তিনার ব্যাপারে সবটা জানতে পারে। খালামণি যদি জানতো তিনার সাথে রাজীব এমন করেছে, তাহলে আজকে আমার মাথাটা কতটা নিচু হতো। খালামণি তাই তো বলতো তিনাকে মাঝে মাঝে পাওয়া যেত না, কোথায় জানি চলে যেত। রাজীবই এই কাজটা করেছে তিনাকে সহজ সরল পেয়ে। তারপরে বিয়ের নাটক করে তিনাকে দ্বিতীয়বারের মতো ভোগ করেছে। রাজীবের সন্তানই তিনার পেটে, বুঝতে বাকি রইল না। বিয়ের 3 মাস পরে ডিভোর্স দিয়ে দিয়েছে, আর সেটা আমাদের কাছে আড়াল করেছে। কত ফাঁকা খেলোয়াড়ের মতো খেলেছে। নিজের উপর ঘৃণা হচ্ছে যে আমি এমন অমানুষের সাথে সম্পর্ক করেছি, আর এমন মানুষকে বিয়ে করেছি এটা ভেবে। তৃতীয় কাগজটা ছিল একটা কাবিনের কাগজ। রাজীবের তৃতীয় বিয়ে, বলবো নাকি দ্বিতীয় বুঝতে পারছি না, কারণ তিনার আগেই রাজীব ওই মেয়েকে বিয়ে করেছে। কতটা বোকা আমি! রাজীব আমাকে তিনার মধ্যে ব্যস্ত রেখেছে যাতে করে আমি অন্য মেয়েকে নিয়ে চিন্তা করতে না পারি। কতটা নিচু সে, আর কতটা পাকা খেলোয়াড়ও বটে। চতুর্থ কাগজটা দেখে আমার বুঝতে বাকি রইল না আমার সাথে কেন এমন হয়েছে, আর আমার ভাবা দুনিয়াতে নেই সেটাও বুঝতে পেরেছি। চতুর্থ কাগজটা ছিল আমার বাবা তার সমস্ত সম্পত্তি আমার স্বামীর নামে করে দিয়েছে, সেটার দলিল। পঞ্চম কাগজটা দেখে আমি আমার বাবার মৃত্যুর ব্যাপারটা নিশ্চিত হলাম, কারণ সেটা ছিল আমার বাবার ডেথ সার্টিফিকেট। আজকে আমার কাছে সবটা পরিষ্কার হয়ে গিয়েছে। এত ভালো নাটক যে রাজীব করতে পারে বুঝতে পারিনি। আমার মাতৃত্বটা নষ্ট করে কি সুখ পেল? সামান্য সম্পত্তির জন্য এমন নাটক করতে পারলো? ভালোবাসার কমতি তো কখনো তাকে দেয়নি, তার আর্থিক অবস্থা নিয়েও তো কখনো কিছু বলিনি। তাহলে এমন কেন করলো আমার সাথে? আমি তো কোনো দোষ করিনি। আমার সাথে করেছে সেটা না হয় আমি ক্ষমা করে দিতাম, কিন্তু বাবার সাথে, ত্রিনার সাথে কেন এমন করলো? ত্রিনা তো কিছুই বুঝে না এসবের। ওর সাথে এতটা নিচু কাজ করতে রাজীবের বিবেকে আটকালো না? আহারে, আমার বাবাটা মরে গিয়েছে নাকি মার্ডার হয়েছে জানি না, তবে খারাপ কিছু হয়েছে যে তা বুঝতে পেরেছি। আজকে হাতে ওই রকম প্রমাণ নেই, কারণ ত্রিনার সাথে রাজীবের ডিভোর্স হয়ে গিয়েছে। আর যে মেয়েটাকে সে তিনার আগে বিয়ে করেছে, রাজীব চালাকি করে আগেই তিনার বিয়ের অনুমতির জায়গায় ওই মেয়ের বিয়ের অনুমতির জন্য কৌশলে আমার স্বাক্ষর নিয়েছে। আদালতে গিয়ে কথা বললে সব প্রমাণ আমার বিরুদ্ধে গিয়ে কথা বলবে। আজকে আমি কাকে বিচার দিব, আর কাকে বলবো আমাকে ন্যায় বিচার দিন? কষ্টে তো কলিজাটা ফেটে যাচ্ছে।
বাবার মৃত্যুর জন্য মামলা করব, তারও উপায় নেই, কারণ ডেথ সার্টিফিকেট গার্ডিয়ানের স্বাক্ষরটা আমার দেওয়া। হয়তো এখন মামলা করলে রাজীব সরাসরি বলবে যে সম্পত্তির জন্য আমি মিথ্যাচার করছি। সব কিছুর পর যখন আমি ষষ্ঠ কাগজটা দেখলাম, তখন আমার ভিতরটা পুরো ছারখার হয়ে গেল। ষষ্ঠ কাগজটা ছিল আমার আর রাজীবের ডিভোর্স পেপার, আর সেটাতে স্বইচ্ছে রাজীবকে আমি ডিভোর্স দিয়েছি এমন লেখা। আর সেই ডিভোর্সের তারিখ অনুযায়ী কিছুদিন আগে ডিভোর্সের 3 মাস পার হয়ে গিয়েছে এবং ডিভোর্স কার্যকর হয়ে গিয়েছে। সব খেলা আমার সামনে। আমার সরলতা, আমার বিশ্বাসের সুযোগে কত স্বাক্ষর নিয়েছে হিসাব নেই, আর সেই বিশ্বাসটাই আমার কাল হয়ে দাঁড়ালো। বুঝতে আর বাকি রইল না, এই বাড়িতে আমি আর টিনা বেশি দিন থাকতে পারবো না। তাই এক বুক হতাশা নিয়ে টিনার কাগজপত্রগুলো হাতে নিয়ে ডাক্তার কমলের কাছে গেলাম। কাগজপত্র দেখে ডাক্তার কমল যা বলল তা শোনার মতো ধৈর্য আমার ছিল না। নিমেষেই অস্থিরতা কাজ করতে লাগলো। নিজেকে সামলাতে খুব কষ্ট হচ্ছিল। নিজেকে সামলানোর অনেক চেষ্টা করলাম। মনের জোর ভারিয়ে কিছুক্ষণ নিস্তব্ধ হয়ে বসে রইলাম। তারপর কাগজগুলো নিয়ে বাসায় ফিরলাম। টিনার দিকে তাকিয়ে ভাবতে লাগলাম, কত অবিচারটাই না তার সাথে হলো, আর সেটার কোনো সাক্ষী প্রমাণ নেই আজকে। ডাক্তার কমল বলল, মিসেস সাদিয়া, কাগজপত্রগুলো এটাই বলতেছে যে টিনার বাচ্চা হওয়া নিয়ে অনেক জটিলতা দেখা দিতে পারে। মা বাচ্চার জীবনের হুমকি আসতে পারে। প্রথম থেকে কোনো ট্রিটমেন্ট সঠিকভাবে করা হয়নি, তাই এই অবস্থা। এখন সব কিছু সঠিকভাবে চাইলেও করা সম্ভব না, তাই আল্লাহ আল্লাহ করুন। বাসায় বসে ছুপটি মেরে রইলাম। রাজীবের আসার অপেক্ষা করতে লাগলাম। আজকে আসলে তাকে প্রশ্নগুলো জিজ্ঞেস করব। অপেক্ষা করতে করতে হুট করে খেয়াল করলাম রাজীব এসেছে। রাজীবকে দেখে আমার রাগটা দ্বিগুণ বেড়ে গেল। রাজীবের সামনে কাগজগুলো টুকরো টুকরো করে ছেড়ে একটা শর্ট দিয়ে বললাম, এত জঘন্য অভিনয় করতে বিবেকে বাঁধলো না? কি দোষ করেছিলাম আমি? কেন আমার মাতৃত্ব নষ্ট করলে তুমি? আমার বুকের কলিজাটাকে কেন পৃথিবীতে আসতে দিলে না বলো? কেন এত নিচু কাজ করলে? আমি মামলা করব তোমার নামে। ডাক্তার কমলের সাক্ষী দিবে। রাজীব আমার গালে একটা শর্ট দিয়ে বলল, মামলা করেও লাভ হবে না, কারণ সব প্রমাণ তোমার বিরুদ্ধে কাজ করবে। ছোটবেলা থেকে মামা মামির কাছে বড় হয়েছি। মামাতো বোন লিরাকে প্রচণ্ড ভালোবাসতাম, কিন্তু মা বাবা আর অর্থ সম্পদ ছিল না বলে অনেক কথা শুনতে হয়েছে। অনার্সে উঠে তোমার সাথে পরিচয়। রাজকন্যার সাথে রাজত্ব কে ছাড়ে এই সুযোগ? আমিও ছাড়িনি। সুযোগ কাজে লাগিয়েছি। লিরাকে বলে এত বড় নাটক করেছি, আর লিরাকে আমি বিয়েও করেছি। আইনত এখন তুমি আমার স্ত্রী না। আর এই যে কাগজগুলো টুকরো টুকরো করলে, এগুলো কপি করা। মূলত কাগজ তো আমার হাতে। যদিও তোমার হাতে টিনার সাথে আগে করা কুকর্মের একটা কাগজের প্রমাণ ছিল, তোমার বোকামির জন্য সেটাও হারালে। দয়া করে এই বাসা থেকে বের হয়ে যাও, সাথে তোমার পাগল বোনটাকে নিয়ে যাও। আমি তোমার স্বামী না, আর তুমি আমার স্ত্রী না। আর খারাপ করার আগে বের হয়ে যা। রাজীবের কথা শুনে কি বলবো বুঝতে পারছিলাম না, তবে মনটা শক্ত করে টিনাকে নিয়ে বের হয়ে চলে আসলাম। খালার বাসায় উঠলাম। খালাকে সবটা বললাম। খালাও কি করবে বুঝতে পারছিল না, কারণ খালাদের আর্থিক অবস্থা তেমন ভালো না। আল্লাহর উপর সব ছেড়ে দিলাম। আমার কাছে সম্বল মাত্র 2 লাখ টাকা ছিল। সেটা আমি আমার অ্যাকাউন্টে জমিয়ে রেখেছিলাম। সেখান থেকে আমি টিনার খরচ চালাতাম। 1 মাস পর জানতে পারলাম রাজীব বাড়ি বিক্রি করে অন্যত্র চলে গিয়েছে। হয়তো অনেক সুখে আছে। আল্লাহ যারা
ঠকায় তাদের সুখী রাখে, আর আমি ঠকলাম, আমার জন্য কষ্টটাই বরাদ্দ হলো। এমনটাই মনে হতে সব সময় আল্লাহর কাছে বসে বসে কান্না করতাম। কিছুদিন পর টিনার বাচ্চা হলো, আর টিনা মারা গেল। মারা যাওয়ার সময়ও টিনা বলেছিল, বরমশাই কোথায় আমার? শুনো কলিজাটা ফেটে গিয়েছিল। মেয়েটার সাথে কত বড় অন্যায় হলো, আর আমি কিছুই করতে পারলাম না। মাঝখান দিয়ে একটা মামলা করেছিলাম, কিন্তু রাজীব টাকা দিয়ে সেটা ছাপা দিয়ে দিয়েছিল। এরপর আর মামলা করার মতো টাকা হয়নি, আর রাজীবও কোথায় গিয়েছিল তাও জানতাম না। বাচ্চাটা কোলে নিয়ে কাঁদতে লাগলাম। পৃথিবীতে এসেই মাকে হারালো, আর বাবা বেঁচে থেকেও মৃত। শুরু হলো আমার সংগ্রাম করে বাঁচার লড়াই। তারপর একদিন খেয়াল করলাম, গল্পটা কেমন লেগেছে একটি কমেন্টস করে জানাবেন। আশা করি গঠনমূলক কমেন্টস করবেন, আর গল্পটিতে একটি লাইক দিবেন, গল্পটা শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।